এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৬৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ কোন নিয়মে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, আমরা যদি ৬৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতে আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা চলো আমরা তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করি যে এই প্রশ্নে আমাদের কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে রেজার কাছে ১৪টি কমলালেবু আছে এবং সেগুলো সে তার বন্ধুদের ৪ জনকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে রেজার কাছে ১৪টি কমলালেবু আছে। এই ১৪টি কমলালেবু সে কি করতে চায়? তার ৪ জন বন্ধুর মাঝে সমানভাবে সে বিতরণ করতে চায় বা ৪ জন বন্ধুকে সে সমানভাবে দিতে চায়। তাহলে আমাদের বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে পাবে, অর্থাৎ এক একজনে কয়টি করে কমলালেবু পাবে। আচ্ছা দেখো, আমরা একদম শুরুতে যদি দেখি নিচের লাইনে এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য লিখি। আচ্ছা, গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখতে পারি? গাণিতিক বাক্য হচ্ছে কি? আচ্ছা আমরা আগে এটি লিখে নিই। দেখো এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য, তাই না? গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্যটা আমরা এটা কিভাবে লিখব? এখন আগে আমাদের বুঝতে হবে যে গাণিতিক বাক্যটা কি। আমাদের সবসময় মনে রাখতে হবে গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন যেখানে শুধুমাত্র সংখ্যা থাকবে। সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেমন ১, ২, ৩, ৪ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সংখ্যা। ১০, ১২, ১৩ এগুলো হচ্ছে কি এক একটি সংখ্যা বা অঙ্ক। গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন যেখানে এই সংখ্যা বা অঙ্ক থাকবে এবং বিভিন্ন ধরনের গাণিতিক চিহ্ন থাকবে। গাণিতিক চিহ্ন বলতে কি বোঝায়? যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান সমান এগুলোকে বলা হয় গাণিতিক চিহ্ন। তো যে বাক্যের মধ্যে গাণিতিক চিহ্ন থাকবে এবং সংখ্যা বা অঙ্ক থাকবে সেই বাক্যটিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে? তাহলে এখন এই প্রশ্নটা থেকে আমরা কিভাবে করে গাণিতিক বাক্য তৈরি করতে পারি? আমরা শুধুমাত্র সংখ্যাগুলোকে কিন্তু ব্যবহার করব, তাই না? এই যে কথাগুলো রয়েছে এই কথাগুলোকে কিন্তু নেওয়া যাবে না, কারণ এগুলো গাণিতিক বাক্য না। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখব? এখানে বলা হয়েছে কি ১৪টি কমলালেবু আছে, যার কারণে প্রথমে আমরা লিখব হচ্ছে ১৪। আমরা দেখো যেহেতু ১৪টি কমলালেবু ছিল এই জন্য আমরা লিখব ১৪। এখন এই ১৪টি কমলালেবু সে কী করেছে? তার ৪ জন বন্ধুর মাঝে ভাগ করে দিয়েছে, তাই না? যার কারণে ১৪কে আমরা কি করব? একটি ভাগ চিহ্ন দেব ১৪র সামনে। ভাগ লিখে এখানে লিখব কত? ১৪টি কমলালেবু সে ভাগ করে দিয়েছে কয়জনের মাঝে? ৪ জনের মাঝে। যার কারণে আমরা এখানে লিখলাম ৪। এরপর আমরা একটি সমান সমান চিহ্ন দিব। ঠিক আছে? অর্থাৎ ১৪টি কমলালেবু সে ভাগ করে দিয়েছে ৪ জনের মাঝে। এখন ভাগ করার পরে এক একজনে কয়টি করে পাবে সেই উত্তরটি কিন্তু আমরা এইখানে লিখে দেব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এখানে যেটা উত্তর হবে সেটা লেখার পরে এই পর্যন্ত আমরা যা কিছু লিখলাম এইটিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। দেখো এখানে কিন্তু কোনো ক খ আছে, কোনো বর্ণ আছে, কিছু কিন্তু নেই, শুধুমাত্র সংখ্যা রয়েছে এবং গাণিতিক চিহ্ন রয়েছে, যার কারণে এটিকে বলা হয় গাণিতিক বাক্য। ঠিক আছে? আমাদের যখন গাণিতিক বাক্য লিখতে বলা হবে তখন কিন্তু আমরা এইভাবে করে লিখব। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ১৪কে আমরা এখন ৪ দ্বারা কিভাবে করে ভাগ করতে পারি? যেহেতু ১৪টি কমলালেবু ছিল, ১৪টি কমলালেবু সে ৪ জনের মাঝে ভাগ করে দিবে, তাই না? এখন এটিকে আমরা কিভাবে ভাগ করতে পারি? এর আগে ভাগটা করার আগে তোমাদেরকে আমি যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা ধরে নিচ্ছি ১৪টি কমলালেবু কার কাছে আছে? রেজার কাছে আছে, তাই না? আমরা এই জন্য ১৪টি কমলালেবু এখানে এঁকে নিচ্ছি। দেখো আমি আর্ট করছি ১৪টি কমলালেবু। আমরা ধরে নিচ্ছি এটি এক একটি কমলালেবু। এই দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। আমরা ধরে নিচ্ছি এগুলো এক একটি কমলালেবু। তাহলে কতটি হলো আমাদের? এখানে হলো ১৪টি। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪।
এখন এই 14টিকে আমরা কয়জনের মাঝে ভাগ করে দিব? 4 জনের মাঝে, তাই না? যেহেতু আমাদের 4 জনের মাঝে ভাগ করার কথা বলা হয়েছে। এখন যদি 4 জনের মাঝে ভাগ করে দেই তাহলে আমরা কি করব? ধরো এই একজন, এই ধরো একজন, এই একজন, এই 2 জন, এই হচ্ছে 3 জন এবং এই হচ্ছে 4 জন। এই 4 জনের মাঝে যদি ভাগ করে দিই তাহলে আমরা কিভাবে করে ভাগ করব? ওরা দিলাম আমরা, ধরো এই কমলা লেবুটি দিলাম আমরা ওকে, তাহলে এই কমলা লেবুটি কিন্তু হয়ে গেল দেয়া, ও পেল একটি কমলা লেবু। এই কমলা লেবুটি দিলাম আমরা ওকে, তাহলে ও পেল এখন একটি। এরপরে দেখো এটি কাকে দিলাম আমরা? এটি দিলাম ওর কাছে, পরেরটি দিলাম আমরা ওর কাছে। ঠিক আছে, এভাবে একটি একটি করে যদি আমরা ভাগ করে করে দিতে দিতে যাই, দেখি তাহলে কয়টি করে পাই এক একজনে। এটি দিলাম আমরা আবার ওর কাছে, এটি দিলাম ওর কাছে। আচ্ছা দেখো এটি দিলাম আমরা ওকে এবং এই কমলাটির লেবুটি দিলাম আমরা ওকে। এখন দেখো একই রকমভাবে আমরা এই কমলা লেবুটি ওর কাছে দিলাম, এই কমলা লেবুটি ওর কাছে দিলাম, এই কমলা লেবুটি দিলাম এর কাছে এবং এইটি দিলাম ওর কাছে, তাই না? এখন দেখো এই কয়টি কমলা লেবু দেওয়ার পরে এখন কিন্তু আর মাত্র 2টি কমলা লেবু অবশিষ্ট রয়েছে, কিন্তু এখানে মানুষ রয়েছে কতজন? মানুষ কিন্তু রয়েছে 4 জন। তাহলে এই 2টি কমলা লেবুকে আমরা 4 জনকে দিতে পারবো? দিতে কিন্তু পারবো না। আমরা যদি এই 2টি কমলা লেবু ওদের 2 জনকে দিয়ে দিই তাহলে কিন্তু ওরা 2 জন একটি একটি করে কম পাবে, তাই না বন্ধুরা? তাহলে কিন্তু সমান ভাগ হবে না। তার মানে আমরা কি বুঝতে পারছি? এইখানে কয়টি কমলা লেবু আমরা দিয়েছি? আমরা কিন্তু মোট 12টি কমলা লেবু দিয়েছি। হ্যাঁ, 14টির মধ্যে 2টি আমরা দিতে পারিনি। 12টি কমলা লেবু আমরা 4 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছি। দেখো ও 3টি, ও 3টি, ও 3টি, ও 3টি, সমান ভাগে ভাগ করে দিয়েছি 12টিকে। এরপরে আমাদের কিন্তু আরও 2টি কমলা লেবু অবশিষ্ট রয়ে গেল। এই দুটিকে কি বলা হয়? অবশিষ্ট, মানে ভাগ করে দেওয়ার পরে এই 2টি আমাদের বেশি রয়ে গেল, যার কারণে এটিকে বলা হয় অবশিষ্ট। এখন দেখো এই যে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম, এটি কিন্তু করতে আমাদের অনেক সময় লেগেছে, তাই না? আর এখানে যেহেতু 14টি কমলা লেবু রয়েছে যার কারণে আমরা 14টিকে আর্ট করেছি, কিন্তু এইখানে যদি আমাদের কথার কথা বা আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের 60টি কমলা লেবুর কথা বলা হয়েছে, তাহলে এই 60টি কমলা লেবুকে আমাদের আর্ট করা সম্ভব হতো না কিন্তু। অথবা আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের 48টি কমলা লেবুর কথা বলা হয়েছে, তাহলে 48টি কমলা লেবু এইভাবে আর্ট করা, এক একজনের মাঝে ভাগ করে করে দেয়া, এটি কি আমাদের সম্ভব হতো? সম্ভব কিন্তু হতো না। এখন এই আর্ট করা ছাড়া বা এইভাবে ছাড়া আমরা খুব সহজে কিভাবে করে এটিকে সমাধান করতে পারি বন্ধুরা? দেখো আমরা এখন সেই পদ্ধতি শিখব। আচ্ছা, আমরা এখানে কি পেলাম? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক একজনে 3টি করে কমলা পেয়েছে, তাই না? এবং পরবর্তীতে 2টি কমলা লেবু বেশি হয়েছে। এখন যদি আমরা সহজ পদ্ধতিতে আমরা যদি এই ভাগ অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, আমরা কিভাবে করে ভাগ করব? দেখো আমরা জানি যে এইখানে কত রয়েছে? ভাজকের স্থানে রয়েছে 4, আমরা যার কারণে প্রথমে লিখব 4। এরপরে আমরা কি করব? একটি ব্র্যাকেট দিব বা বন্ধনী দেব। এরপর এইখানে যে 14টি কমলা লেবুর কথা বলা হয়েছে যার কারণে আমরা মাঝখানে লিখব 14। ঠিক আছে, এই 14টাকে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করব। এখন দেখো আমরা জানি ভাগের ক্ষেত্রে যেটি করতে হয়, এখানে যেহেতু 2টি অঙ্ক রয়েছে, 1 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, তাই না? আমরা দেখব যে প্রথমে এই 1কে কি ভাগ করা যায় কিনা 4 দ্বারা। হ্যাঁ, আচ্ছা 1কে কি 4 দ্বারা ভাগ করা যাবে? ভাগ করা যাবে না, কারণ হচ্ছে কি 1 4-এর চেয়ে ছোট। আমরা জানি যে এইখানের সংখ্যাটাকে অবশ্যই ওর থেকে বড় হতে হবে অথবা ওর সমান হতে হবে। যদি এখানে 4-এর চেয়ে বড় হতো এই 1-এর জায়গায় তাহলে কিন্তু ভাগ করা যেত, কিন্তু 1 যেহেতু ছোট যার কারণে ওকে ভাগ করা যাবে না। যখন একটি সংখ্যাকে ভাগ করা যাবে না তখন আমরা কি করব? তখন আমরা এই 2টি সংখ্যাকে একসাথে ভাগ করব। 2টি সংখ্যা মিলে কত হয়ে গেল? 1 এবং 4 মিলে হয়ে গেল 14। তাহলে 14কে কিন্তু আমরা এবারে একসাথে ভাগ করব। আমরা দেখব যে 4কে কত দ্বারা গুণ করলে 14-র সবচেয়ে কাছাকাছি হয়। হ্যাঁ, দেখো আমরা যদি একটু গুণ করার চেষ্টা করি, দেখো আমরা যদি গুণের নামটা পড়ি 4-এর ঘরে, আমরা জানি 4 একে, আমরা কি জানি? 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16। আচ্ছা দেখো
এখানে কিন্তু আমাদের দরকার ছিল 14, কিন্তু আমরা এখানে 16 পর্যন্ত চলে গেছি, তাই না? আমাদের আর কিন্তু দরকার নেই। এখন আমরা দেখি তো যে 4কে কত দ্বারা গুণ করলে 14 হয় অথবা 14 সবচাইতে কাছে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কি 4কে 3 দ্বারা গুণ করলে হয় 12, তাই না? 14 কিন্তু হয় না। দেখো 4কে কোনো কিছু দিয়ে গুণ করলে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে সব কিছু দিয়ে গুণ করে আমরা দেখেছি, কিন্তু কখনোই 14 কিন্তু এখানে হয় না। হয় 12 হয়, না হলে 16 হয়। যদি 4কে আমরা 3 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 12, যদি 4কে আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 পাচ্ছি 16। দেখো এখানে কিন্তু 14 আর হয় না কোথাও। এখন এই যে 3 দিয়ে গুণ করেও আমরা 14 সবচেয়ে কাছে পাচ্ছি, কাছের সংখ্যাটি পাচ্ছি, আবার 4 দিয়ে গুণ করেও কিন্তু 14 সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমরা কোনটিকে নিব? আমরা হচ্ছে ছোট যে সংখ্যাটি সেটিকে আমরা এখানে নিব, অর্থাৎ এই 3কে আমরা নিব। ঠিক আছে, আমরা দেখব যে 4কে কত দ্বারা গুণ করলে 14 সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই। দেখো 14 আমরা কি জানি 12 এবং 16 মাঝখানে কিন্তু 14 থাকে, তাই না? এইখানে হচ্ছে 14টা থাকে। তাহলে এই 14 সবচেয়ে কাছে কি আছে? 12ও রয়েছে, 16ও রয়েছে। 12 হচ্ছে কি 14-র চেয়ে 2 কম, আর 16 হচ্ছে 14-র চেয়ে 2 বেশি। তো এই ক্ষেত্রে আমরা কাকে নিব? আমরা ছোট সংখ্যাটাকে নিব। তার মানে 4কে কত দিয়ে গুণ করলে 14 সবচেয়ে কাছের সংখ্যাটি পাই আমরা? আমরা হচ্ছে নিব হলো 3কে। ছোট যে সংখ্যাটি পাই সেটিকে নেব। 14-র উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? 14-র নিচে থাকতে হবে। যদি আমরা এখানে 4কে নেই, হ্যাঁ, তাহলে কিন্তু 16 হয়ে যাবে, যেটি 14-র চেয়ে বড়। যার কারণে আমরা নিব হচ্ছে কতকে? 3কে নিব। ঠিক আছে বন্ধুরা, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ 4-এর সাথে 3কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 12। তার মানে আমরা এইখানে লিখব 3। 4-এর সাথে কতকে গুণ করে 12 পেলাম? 4-এর সাথে 3কে গুণ করে পেলাম আমরা 12। 3 12। আচ্ছা, এখানে আমরা কেন 3 লিখেছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেহেতু 4-এর সাথে 3কে গুণ করে আমরা পাই 12। 14কে কিন্তু কাটানো যাবে না, যার কারণে আমরা 12 লিখেছি। 3 12। এখন আমরা যেটি করব, এই উপরের 14 থেকে নিচের 12কে আমরা বিয়োগ করে দিব। দেখো যদি আমরা বিয়োগ করি, আমরা তো বিয়োগ এর আগেও শিখেছি, হ্যাঁ, বিয়োগ সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা আছে। আমরা কি করব? ডান পাশ থেকে জানি বিয়োগ করতে হয়, তাই না? তাহলে ডান পাশের উপরে রয়েছে 4, নিচে রয়েছে 2। 4 থেকে যদি 2 বিয়োগ করে দিই আমরা, তাহলে কত থাকে? আমাদের থাকছে 2। এরপরে আমরা যদি এই পাশে চলে আসি, বাম পাশে, দেখো এখানে উপরে রয়েছে 1, নিচেও রয়েছে 1। তাহলে 1 থেকে 1 যদি চলে যায়, 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের কিছুই থাকছে না, মানে 0। এখন এই প্রথম 0 তোমরা লিখলেও পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ যে কোনো সংখ্যার যদি শুরুতে 0 থাকে তাহলে সেই শূন্যের কিন্তু দাম থাকে না কোনো, তাই না? যার কারণে এটি লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি কত মোট? আমরা পাচ্ছি কিন্তু 2। অর্থাৎ যখন আমরা 14টি কমলা লেবু 4 জনের মাঝে ভাগ করে দিয়েছি, তখন কিন্তু এক একজনে কয়টি করে পেয়েছে? 3টি করে পেয়েছে। এই 3 দ্বারা কিন্তু আমরা এটি বুঝতে পারছি, ঠিক আছে? এক একজনে 3টি করে কমলা লেবু পেয়েছে, এবং 3টি করে পাওয়ার পরে অবশিষ্ট রয়ে গেল কয়টি কমলা লেবু? 2টি কমলা লেবু। দেখো আমরা যখন চিত্রের মাধ্যমে ছবি এঁকে যখন তোমাদেরকে বুঝিয়েছিলাম, তখনও কিন্তু ঠিক এই উত্তরটি আমরা পেয়েছিলাম, তাই না? এক একজনে কয়টি করে পেয়েছিল? এক একজনে 3টি করে কমলা লেবু পেয়েছিল, এবং আরও শেষে গিয়ে 2টি কমলা লেবু অবশিষ্ট রয়ে গিয়েছিল। আচ্ছা দেখো, এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো বড় সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? এখন দেখো এই যে ভাগ আমরা করলাম, এখানে মোট কয়টি অংশ পেলাম? আমরা মোট কিন্তু এখানে 4টি অংশ পেয়েছি। 1টি, 2টি, 3টি এবং 4টি। এই প্রত্যেকটি অংশের কিন্তু এক একটি নাম রয়েছে, ঠিক আছে? আজকে আমরা এই নামগুলো শিখব। এইখানে দেখো আমরা আমরা আগে এখানে উত্তরটা লিখে নিই। যখন আমরা 14কে 4 দ্বারা ভাগ করেছি, আমরা উত্তর পেয়েছি কত? 3 পেয়েছি। অর্থাৎ এক একজনে 3টি করে কমলা লেবু পেয়েছে, যার কারণে আমরা উত্তর পেয়েছি 3, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা শিখব যে এইখানে এই ভাগ অঙ্কের মধ্যে যে 4টি আমরা অংশ দেখেছি, 1টি, 2টি, 3টি, 4টি, এই 4টি অংশের 4টি যে নাম রয়েছে, এই নামগুলো আজকে আমরা শিখব, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আমরা 4 দ্বারা 14কে ভাগ করেছি, তাই না? তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, আমরা কিন্তু 4 দ্বারা ভাগ করেছি। তাহলে আমাদের মনে রাখতে হবে, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয়
ভাজক, তাকে বলা হয় ভাজক। এটি কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আমরা কিন্তু এখানে 4 দ্বারা ভাগ করেছি, যার কারণে 4 হচ্ছে ভাজক। এরপরে দেখো, যে সংখ্যাটিকে ভাগ করা হয়, এখানে আমরা ভাগ করেছি কাকে? 14কে ভাগ করেছি, যার কারণে এই 14কে বলা হয় হচ্ছে ভাজ্য। যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, অর্থাৎ যে ভাগ হয়ে যায়। এখানে কিন্তু 14টি কমলালেবু ছিল, তাই না? 14টি কমলালেবু কিন্তু ভাগ হয়ে গেছে, যার কারণে 14কে বলা হয় ভাজ্য। এরপরে দেখো, ভাগ করার পর আমরা যে উত্তরটি পেয়েছি, এখানে উত্তর পেয়েছি কত? 3, তাই না? তাহলে যে উত্তরটি পেয়েছি এই উত্তরটিকে বলা হয় হচ্ছে ভাগফল। উত্তরটিকে বলা হয় ভাগফল। এবং ভাগ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে, দেখো এখানে কিন্তু 2 অবশিষ্ট রয়ে গেছে, তাই না? তাহলে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। মানে ভাগ করার পরে শেষে যেটি থাকে সেটিকে বলা হয় ভাগশেষ। তাহলে এই 4টি অংশ কিন্তু আমরা জানলাম যে কার কোন নাম, তাই না বন্ধুরা? তাহলে আমাদের এইখানে যে উত্তরটি আমরা পেয়েছি সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 3। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এটিকে কি বলতে পারি? 14টি কমলালেবু যখন আমরা 4 জনের মাঝে ভাগ করে দিলাম, তখন এক একজনে 3টি করে কমলালেবু পাবে এবং 2টি কমলালেবু অবশিষ্ট থাকবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা দেখো, আমরা এবারে যদি বইয়ে চলে যাই, দেখো এইখানে আমরা যে পদ্ধতিতে ভাগ করেছি, আমি যেভাবে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখো সেটি হচ্ছে একটি পদ্ধতি এবং এখানে কিন্তু আরেকটি পদ্ধতি দেখানো হয়েছে। ঠিক আছে? আমার মনে হয় যে আমি যে পদ্ধতি তোমাদের দেখিয়েছি এটি সবচেয়ে সহজ হবে তোমাদের জন্য। তোমরা যদি ওটিকে বুঝতে পারো তাহলে এটির আর আমাদের দরকার নেই। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো ভাগ অঙ্ক সমাধান করতে পারি। দেখো এই যে দেখো, আমরা যে ভাগটি করেছি 14/4 = 3, অর্থাৎ এক একজনের 3টি করে কমলালেবু পাবে এবং অবশিষ্ট রয়েছে কত? 2, অর্থাৎ 2টি কমলালেবু অবশিষ্ট থেকে যায়। দেখো নিচের লাইনে বলা হয়েছে প্রত্যেক বন্ধু 3টি করে কমলালেবু পাবে এবং 2টি কমলালেবু অবশিষ্ট থাকে। আমরা যেটি বের করেছি সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে এই 14কে কি বলা হয়, 4কে কি বলা হয়, হ্যাঁ 3কে কি বলা হয়, 2কে কি বলা হয়, সেটিও কিন্তু এখানে আমাদের লিখে দেওয়া হয়েছে, যেটি আমরা একটু আগে শিখেছি। 14 হচ্ছে ভাজ্য, 4 হচ্ছে ভাজক, 3 হলো ভাগফল এবং 2 হলো ভাগশেষ, যেটি আমরা একটু আগে শিখেছি, সেটি কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই এই পৃষ্ঠার সমস্ত অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো এই কামনা করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি খুব সহজে পেতে পারো। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।